আসসালামু আলাইকুম। আজকের এই সকালে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। যাই হোক, রাত পোহালেই পরীক্ষা। তো পরীক্ষার প্রস্তুতি অনেকে নিয়েছে, অনেকে হয়তো নিতে পারেনি ভালো মতো, কারণ কর্মব্যস্ততার কারণে অনেকেই সব প্রস্তুতি নিতে পারে না। যাই হোক, আমি যে বিষয়টি আলোচনা করব, আমি গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সেটি ছিল পুলিশ কখন গুলি ছুড়তে পারেন বা কি অবস্থায় পুলিশ গুলি ছুড়তে পারেন, বা পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্র আলোচনা করুন, বা একজন পুলিশ অফিসার কখন কি কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, অর্থাৎ পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন কখন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন আসলে আমাদেরকে মনে করতে হবে এটা পিআরবি 153 প্রশ্ন। আসলে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন পেনাল কোডের 96 থেকে শুরু করে 106 পর্যন্ত যে ধারাগুলো আছে সেখানে বলা হয়েছে যে দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষার প্রয়োজনে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। আর পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন সিআরপিসির 127 এবং 128 ধারা অনুযায়ী, অর্থাৎ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। আর কখন পারেন? সিআরপিসির 46-এর 3 ধারা অনুযায়ী পলাতক আসামির গ্রেপ্তার করিবার লক্ষ্যে আসামির পলায়ন রোধকল্পে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। আসলে এই যে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, আমরা যতটুকুই আলোচনা করি না কেন, মূলত পুলিশকে কিন্তু এই 153 বিধিতে কাউকে হত্যা করার অধিকার দেয়া হয় নাই। তাহলে অধিকার দেওয়া হয়েছে কোথায়? পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। তাহলে হত্যা করলে কোনো অপরাধ হবে না কখন? সেটি এই যে কারণগুলোতে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেই কারণগুলোতে উল্লেখ করা আছে, যেমন পেনাল কোডের 100 ধারা এবং পেনাল কোডের 103 ধারা। আবার সিআরপিসির 128 মধ্যে বলা হয়েছে যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। সেখানে বলেছে যে পুলিশ শক্তি প্রয়োগ করতে পারবেন, কিন্তু সেখানেও কিন্তু বলেনি যে পুলিশ বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে একজন মানুষকে গুলি করে মেরে ফেলতে পারবেন, এরকমও কিন্তু পিআরবি 153 বিধিতে বলেনি। কিন্তু কথা হলো এটাই যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে যদি পরিস্থিতি এমন হয় যে দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ না করলে সে পুলিশের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে একজন পুলিশ সদস্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এবং সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ফলে যদি কারো মৃত্যু ঘটে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজটি আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হইবে না। এরপরে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন আসামির পলায়ন রোধ করবে। কোন আসামি? পরোয়ানা বলে যাকে পুলিশ গ্রেপ্তার করতে গেছেন, এই আসামিটা যখন পরোয়ানা যাতে কার্যকরী হতে না পারে সে লক্ষ্যে এই আসামিটা পলায়ন করতেছে। তো পুলিশের মূল উদ্দেশ্য হলো আসামিটাকে আটক করা। তো আসামি আটক করতে গিয়ে পুলিশ গুলি ছুড়তে পারবেন। এই গুলি ছোড়ার ফলে যদি আসামিটা আহত অবস্থায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়, তাহলে পুলিশের কোনো অপরাধ হিসেবে গণ্য হইবে না। আবার যদি আসামিটা মারা যায়, তাহলে পুলিশের অপরাধ হিসেবে গণ্য হইবে না। কিন্তু এই মারা যাওয়ার ক্ষেত্রে আসামিটাকে হতে হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত। তার মানে আমরা দেখলাম পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন সেটা শুধুমাত্র উল্লেখ করা হয়েছে পিআরবি 153 বিধিতে। তো যখন এ ধরনের প্রশ্ন আসবে, অবশ্যই পিআরবি 153 দিয়ে শুরু করতে হবে। যাই হোক, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে একজন পলাতক আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন। আমরা গতকালকে যেটা আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তিকে, অর্থাৎ একজন ব্যক্তির বিষয়টি আলাদা, আর একটা হলো পলাতক আসামি। অর্থাৎ যে আসামিটা পলাতক আছে সেটাকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে প্রথমে পলাতক যে ব্যক্তি তার ক্ষেত্রে কিন্তু সমন দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পলাতক ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারবো? পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রথমেই আসবে, আমরা লিখব যে
একজন পলাতক ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহা নিম্নরূপ। এরপরে আমরা প্রথমে দেখলাম যে পলাতক আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত সিআরপিসির ৭৫ ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। দ্বিতীয়, পলাতক আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত সিআরপিসির ৮৭ ধারা অনুযায়ী হুলিয়া পরোয়ানা ইস্যু করতে পারেন। তিন, পলাতক আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করতে আদালত সংশ্লিষ্ট পলাতক আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ প্রদান করতে পারেন। অর্থাৎ তিনটা বিষয় এখানে আছে। আবার কেউ এখানে ভুলে যেন আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতির যে ধারা আছে সিআরপিসির ৩৩৯-এর খ, সেটা যেন দেয় না। কারণ ওটি হলো আসামির অবর্তমানে বিচার করতে আদালত কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আর এটি হলো আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করতে। দুটো কিন্তু এক নয়। বিষয়টা ক্লিয়ার? কি আমার কথা কি তোমরা বুঝছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার, যে বুঝতে পারছি। আসামিটা পলাতক, শোনো, যে আসামিটা পলাতক সেক্ষেত্রে কোনো অবস্থাতেই আবার এই ৬৮ ধারার সমন দিবা না। আবার ৯০ ধারার ওই আহ সমনের পরিবর্তে যে অতিরিক্ত পরোয়ানা, এটা দেয়া যাবে না। আবার ৯১ ধারা দিবা না। যারা জানে না তাদের বিষয়টা আলাদা, আমরা সঠিক ধারাটাই দেবো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কয়েকজন পলাতক আসামি যার বিরুদ্ধে স্থানীয় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, খনামীয় পুলিশ অফিসার উক্ত গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে তাহা লুকিয়ে রাখেন। ক্ষয়ের কাজকর্ম সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও যদি কোনো পুলিশ সদস্য গ্রেপ্তারযোগ্য আসামিকে গ্রেপ্তার না করেন, তাহলে তার শাস্তির কথা কত ধারায় বলা আছে? ২২২ ধারা স্যার। ২২২ ধারা। আর যদি মামলার আসামিকে গ্রেপ্তার না করেন তাহলে ২২১ ধারা স্যার। ২২১ ধারা। এটা যেন আমাদের ভুল না হয়। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কি বোরহান, তোমাদের এখানে আজকে লোক সংখ্যা কম কেন? সব পরীক্ষা স্যার দিতে জয়েন গেছে? করবে স্যার, আসতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা। পরবর্তী প্রশ্ন যেটা, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা, যেহেতু এখানে 4টা গ্রুপের। নির্বাচনের কারণে সরকার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহনকারীদের থানায় অস্ত্র জমাদারের নির্দেশ দেওয়া সত্ত্বেও কতিপয় ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করেছেন। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? অর্থাৎ নির্বাচন চলাকালীন সময়ে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের অস্ত্র থানায় জমাদানের নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি এই অস্ত্রগুলো থানায় জমা না দেন, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে কত ধারা অনুযায়ী? কেউ বলতে পারবা? 17 ক। 17 ক স্যার। 17 ক। তার মানে আমরা কি করতে পারবেন সরকার তাদের বিরুদ্ধে? তার লাইসেন্স অস্ত্রের লাইসেন্স লাইসেন্স বাতিল করতে বাতিল পারবো করবে। স্যার। তাদের লাইসেন্স বাতিলের জন্য কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে পারবেন, এই তো? জি স্যার। ক নামক ব্যক্তি একটি রং কারখানার কর্মচারী। উক্ত কারখানায় রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে, ইহাতে ক সহ 5 ব্যক্তি মারা যায়। এ দায় দায়িত্ব আইনের আলোকে লিখুন। এটা কার? অপরাধটা কার? এটা কি মালিক। অবহেলাজনিত কারণে মৃত্যু হবে, না? এটা তো স্যার অবহেলাজনিত মৃত্যু হয়। ওই আমি এটা দেখছিলাম স্যার, স্পেসিফিক তো স্যার পাওয়া যায় না স্যার। না ঠিক আছে, 403 তোমার 304-এর ক। স্যারের স্যার। হ্যাঁ, এটা অপরাধজনিত। রাস্তায় একটি হাত ঘড়ি পেয়ে নিজ বাড়িতে নিয়ে যায়, এটা কত ধারার অপরাধ? স্যার ৪০৩ স্যার। 403। আমরা কি লিখবো? পেনাল কোডে 403 ধারায় উল্লেখ করা হয়েছে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপের কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি রাস্তায় পেয়ে এই সম্পত্তির প্রকৃত মালিককে সন্ধান না করেন বা থানায় জমা প্রদান না করেন, তাহলে সেই ব্যক্তি
পেনাল কোডের 403 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি রাস্তায় একটি হাতঘড়ি পেয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়ায় সে পেনাল কোডের 403 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। ঠিক উত্তরটা আমরা এভাবে লিখবো। কি রাশেদ মিয়া, এভাবে হবে না তোমার মতো 403 ধারা ওই পাঁচের জায়গায় পাবা 1.5, শেষে গিয়ে দেখবা যোগে হয় না। একটা সুন্দর করে সাজায় লিখবা। প্রথমে লিখবা যে কি বলেছে ওই ধারায়। নাম্বার পাইতে গেলে এই প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন সাজায় লিখতে হবে। কথা বুঝতে পারছো? এই জি 1.5 স্যার। ঘন্টায় পরীক্ষা দিবা, এই একটা ধারা 2 লাইন 2 লাইন একটা ধারা, এইগুলো পরীক্ষা কেউ দিবা না, ঠিক আছে? এতদিন শেখার পরেও যদি তোমাদের পরিবর্তন না ঘটে তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে না। করতে গেলে অবশ্যই এই 403 ধারার প্রশ্ন লিখতে গেলে দেখা যায় বেশিরভাগে লাগে ক পেনাল কোডে 403 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। 403 ধারা তো করছে সবাই জানে। আর যে ওইভাবে লিখলো যে এই বক্তব্যে এই বলা আছে, উত্তর এটা বলা আছে, তাহলে সে নাম্বার বেশি পাবে না? কি ছেলে মিয়া? জি স্যার, অবশ্যই বেশি পাবে স্যার। কাজে কাজে এগুলো শোনো, ক্লাস করার মানে কি? শিক্ষককে অনুকরণ করা। অনুকরণটা কি? যে সে কিভাবে প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয় সেটা শিখিয়ে দিচ্ছে, তোমাদের সেটা করতে হবে। কথাটা বুঝতে পারছো? স্যার। আচ্ছা। ক নামীয় ব্যক্তির ক খ নামীয় ব্যক্তির ঘরের বেড়া কাটিয়া উহার মধ্য দিয়া হাত ঢুকাইয়া দরজার ছিটকিনি খুলে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। চুরির উদ্দেশ্য ক নামীয় মানে এগুলো প্রশ্ন এরকম কিছু না। একজন লোক ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে পড়ছে, কি উদ্দেশ্যে? চুরি করার উদ্দেশ্যে। এটা 454, যেহেতু রাত্রেবেলা লেখা নেই, যাও এটা বাদ দাও। কয়েকটি ভবনের বাইরে কয়েকজন সন্ত্রাসী মোতায়েন করে রাখে, খকে ভবন ত্যাগ না করার জন্য বাধ্য করে। এটা কত ধারা? এটা 341 স্যার, অবৈধ বাধা করছে স্যার। এটা কি হবে? এটা এটা কি হবে রাসেল? অন্যায় অপরাধ। 331 স্যার। গুড। ক নামীয় বখাটে যুবক খ নামীয় কিশোরীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। কয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে খ আত্মহত্যা করেন। কয়ের অপরাধ কি? এটা কোনো অপরাধ হবে না স্যার। আসলে অপরাধ স্যার হবে না, আবার ঠিক বলেন আছে। স্যার, আরেকটু বলেন। একজন একটা কলেজ ছাত্রীকে একজন ব্যক্তি রাস্তায় কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। কলেজ ছাত্রীটি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন। এটা কত ধারার প্রশ্ন? কত? 306। এটা 306-এর প্রশ্ন। যদিও 306 স্যার। এটা পরবর্তীতে আদালতে প্রমাণ হয় না, কিন্তু প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে 306। তোমরা ভুলে আবার 9-এর ক দিবা না, ঠিক আছে? অর্থাৎ আমরা লিখবো পেনাল কোডের 306 ধারায় উল্লেখ করা হয়েছে আত্মহত্যার প্ররোচনার কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা দান করেন তাহলে সে ব্যক্তি পেনাল কোডের 306 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে দেখা যায় যে ক নামক বখাটে যুবক খ নামক কলেজ ছাত্রীকে প্রত্যেক দিন কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করায়। ছাত্রীটি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন। এক্ষেত্রে ক পেনাল কোডের 306 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। ঠিক লেখার ভাষা হবে এরকম। এটা কি ভুল হবে আলমগীর হোসেন? না মনে থাকবে না, ডাইরেক্ট ধারা মারিতে হাঁটিয়ে দিবা? কোনটা? হ্যাঁ স্যার, থাকবে স্যার। থাকবে না। দেখো কি হয়। ক নামীয় গৃহবধূ তার ভাইকে দেওয়ার জন্য সংগোপনে স্বামীর মানিব্যাগ থেকে 250 টাকা অপসারণ করেন। অর্থাৎ একজন নারী তার ভাইকে কিছু টাকা দেওয়ার জন্য স্বামীর মানিব্যাগ থেকে কিছু টাকা অপসারণ করেন। কত ধারার এটা অপরাধ? 379। 379 স্যার। কত ধারা এটা সেলিম মিয়া? স্যার 379 স্যার। হ্যাঁ, সঠিক উত্তর 379 ধারা। আদালত কি উদ্দেশ্যে এবং কখন তল্লাশি পরোয়ানা দিতে পারেন? কত ধারা? 93, 94 98, স্যার। 100।
93, 98, 100, 99 ক। 96, 98, 100 ধারা। এখানে যদি কেউ আহ অস্ত্র আইনের 25 ধারা লেখে তাও কি সমস্যা আছে? না স্যার, ওটা তো তল্লাশি করা নাই স্যার। এখানে মূলত আমরা 96, 98, 100 এগুলো ক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারেন। আদালত অর্থাৎ প্রশ্নটা হলো আহ কোন কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত তল্লাশি করা যায় না, তাহলে আমরা এটাই লিখবো। কিন্তু অন্যান্য আইনেও আছে, মাদকে আছে, মনে দুঃখিত তোমার সাইবার সুরক্ষায় আছে, আদালতের কাছ থেকে পরোয়ানা নিয়ে করা যায়, সব ক্ষেত্রে না। যাই হোক, ছোট্ট একটা প্রশ্ন, না এটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে, তল্লাশির পূর্বের সময়, পরে তল্লাশিকারী অফিসারের করণীয় কি, তল্লাশির আগে এবং তল্লাশির পরে, তল্লাশির মধ্যবর্তী সময়ের কথা এখানে কিন্তু বলা হয় নাই। তো এটা কত ধারার প্রশ্ন? তল্লাশির আগে, তল্লাশির পরে করণীয় কি? স্যার পিআরবি 280 102, স্যার। 103, 165, 200। 103 আর 280। নো, এখানে 65, 165 কোথায় পেলাম? তল্লাশির আগে, তল্লাশির সময়। এই বিষয়টা হলো সিআরপি 280 প্রশ্ন, এর সাথে সিআরপিসির 102, 103 ধারা আসবে, এই তো নাকি? কোনটা আসবে? জি স্যার, এটাই স্যার। 103 আসবে আর 280। আচ্ছা, তল্লাশির আগে পুলিশ কি করবেন? তল্লাশির আগে পুলিশ যে স্থানটা তল্লাশি করবেন সেই স্থানটা কি করবেন? ঘেরাও করবেন নাকি? জি স্যার, সেই জি স্যার। স্থানটা ঘেরাও করবে স্যার। এরপর পোশাক পরিহিত তল্লাশি থাকবে। কাজে যাওয়ার পূর্বে কি করবেন? দুই বা ততোধিক ব্যক্তিকে পুলিশ সাক্ষী হিসেবে আহ্বান জানাবেন, এই তো নাকি? না, জি স্যার। কোনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর সাক্ষী আসার পর পুলিশ কি করবেন? সাক্ষী দ্বারা তাদের দেহটা তল্লাশি করাবেন, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে কোনো অবস্থাতেই ওই সশস্ত্র পুলিশ দল নিয়োগ করব, পিআরবি 145, হাবিজাবি এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। গৃহ তল্লাশির সময় এই পিআরবি 145 বিধি অনুযায়ী সশস্ত্র পুলিশ দল নিয়োগের কোনো বিধান নাই, এটা জেনে রাখবো, এটা ভুয়া। যাই হোক, আমরা লিখলাম, তারপরে তল্লাশি করার পর কি করব? মালামাল পেলে সেটা তো হেফাজতে নেব, তাই না? জি জি স্যার, স্যার, হেফাজত জব্দ নেবো তালিকার স্যার, এক জব্দ কপি তালিকা মালিককে করবো দিন। স্যার। জব্দ তালিকা স্বাক্ষর গ্রহণ তারপরে করবো। মালামালের তালিকা তো আমরা একটা একে দেবো, কাকে দেবো? নিয়োগকর্তাকে দেবো, তাই না? মালিককে। জি গৃহকর্তাকে স্যার। দেবো স্যার। আচ্ছা, ওখান থেকে বের হওয়ার সময় কি করব? আবার পুনরায় সাক্ষীদের দ্বারা দেহ দেহটা তল্লাশি তল্লাশি করে করব নেবো স্যার। নাকি? জি স্যার। জি স্যার। আপনি পরোয়ানা সহই যান আর পরোয়ানা ব্যতীতই যান, বলছে তল্লাশির আগে এবং তল্লাশির পরে। তাই বলে কি তল্লাশির সময় কি এটা লিখবো না কি? স্যার। না স্যার। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসছে, মনে করো পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক নহে, ইহা সত্য না, ব্যাখ্যা দিন। অর্থাৎ পুলিশের নিকট যখন স্বীকারোক্তি প্রদান করেন এটা সত্য না, ইহা এটা সত্য স্যার নয়, তার মানে 27, পুলিশের 27 ধারা রাস্তে স্যার। পুলিশের নিকট কেউ স্বীকারোক্তি প্রদান করলে এটা নাকি সঠিক না, অর্থাৎ এটা নাকি গ্রহণযোগ্য না, এটা সঠিক নয়। তার মানে বোঝাচ্ছে যে পুলিশের নিকট কোনো ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করলে ইহা আদালতে প্রাসঙ্গিক, এ কথাটাই বলাচ্ছে। কিন্তু প্রশ্ন বলছে পুলিশের নিকট দেয়া আসামির স্বীকারোক্তি প্রাসঙ্গিক নহে, ইহা সত্য না। তার মানে ভাষাটা এই বোঝাচ্ছে যে পুলিশের নিকট দেয়া আসামির প্রদত্ত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক, এটাই তো নাকি? কি? জি স্যার, এটাই স্যার। ওটা আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে এই পুলিশের নিকট দেয়া আসামির প্রদত্ত স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা যেহেতু আলোচনা করা হয়েছে, এ ধরনের প্রশ্নে আমরা সাক্ষ্য আইনের 26 এবং 27 ধারা দেব। আমরা লিখব যে পুলিশের নিকট দেয়া আসামির প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক নহে, ইহা সত্য না, তাহা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ পুলিশের নিকট দেয়া আসামির প্রদত্ত স্বীকারোক্তি আদালতে যে প্রাসঙ্গিকতা আছে সে সম্পর্কে আলোচনা করা হলো। এক, পুলিশের নিকট দেয়া, অর্থাৎ পুলিশ হেফাজতে থাকা আসামি পুলিশের নিকট যে স্বীকারোক্তি প্রদান করেন, এই স্বীকারোক্তি কালে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন,
এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। পুলিশ হেফাজতে থাকা আসামি যদি স্বীকারোক্তি করেন, স্বীকারোক্তির ফলে যদি কোনো কিছু উদ্ধার হয়, সেক্ষেত্রে এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। কাজেই পুলিশের হেফাজতে থাকা আসামি স্বীকারোক্তি প্রদান করলে তাহা আদালতে প্রাসঙ্গিক নহে, ইহা সত্য নহে। ঠিক এভাবে, অর্থাৎ প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করবে উত্তরটা তোমাকে ঠিক এভাবেই দিতে হবে। অর্থাৎ রং সং বলতে ওই ধারার মধ্যে যতটুকু কেরামতি আছে সেটাই লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? স্যার কি বোরহান, তোমাদের লোকজন কই? আস্তে আস্তে স্যার। পুলিশের স্যার লোক আসে মজাটা না, বুঝবা না তুমি। এই হলো অবস্থা। এরা আমার কাছে পড়ে, ওরা বুঝছে যে না, যেটা পড়ছি এটাও ভুলে যাবো, তাই না রাশেদ? সঠিক স্যার। ওর ভালো। মাথায় নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাথা নষ্ট আসলে। বৈরী সাক্ষী বলতে কি বোঝায়? এ ধরনের প্রশ্ন আসলে আমরা কি করব? বৈরী সাক্ষী বলতে কি বোঝায় আমরা লিখবো, সাক্ষ্য আইনের 154 ধারা অনুযায়ী বৈরী সাক্ষ্য বলতে বোঝায় যে পক্ষ সাক্ষীকে আহ্বান করেছেন, সেই সাক্ষী যদি আহ্বানকৃত ব্যক্তির পক্ষে সাক্ষ্য না দিয়ে বিরোধী পক্ষ অর্থাৎ আসামির পক্ষে সাক্ষ্য দেন, এ ধরনের সাক্ষীকে আদালতের ভাষা অনুযায়ী বৈরী সাক্ষী বলা হয়। বিষয়টা ক্লিয়ার? কি মনের? এত কিছু সারা বছরে তোমার জ্ঞানের জ্ঞানের করে কইলাম, তোমরা কি আমাকে ফলো করতে পারো নাই? না মনে করো নাই যে স্যারের কত দরকার নেই, আমার মন মতো লেখি কোনটা? হ্যাঁ, আপনারটা সঠিক স্যার, না স্যার, আমার ফলো আপনারটা। করছি স্যার। আমারটাই সঠিক। জি স্যার। কেমনে সঠিক হয়? কিন্তু আমরা একটু আলসিয়া আলসিয়া স্যার, অলস। বাবাজি, সময় গেলে সাধন একটু হবে। বড় বড় গ্যাপ স্যার। যাই হোক, আচ্ছা, কে সাক্ষীকে বৈরী ঘোষণার অনুমতি দিতে পারেন? বিচারিক আদালত, তাই না? যে আদালতে বিচারের যে সাক্ষীকে কোনো উপস্থিত করা হয়েছে সেই আদালত, তাই না? আচ্ছা, স্যার, ন্যায় বিচারের সাথে। সম্পত্তি রেজিস্টার বলতে কি বুঝেন? পুলিশ কর্তৃক গৃহীত কোন মালখানার সম্পত্তি, অর্থাৎ পুলিশ কর্তৃক গৃহীত কোন কোন মাল সম্পত্তি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হবে, সম্পত্তি রেজিস্টার সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা কাহার দায়িত্ব? তাহলে সম্পত্তি রেজিস্টার পিআরবি কত? 379। 379 পিআরবি সম্পত্তি রেজিস্টার। কি লিখবো আমরা? যে পিআরবি 379 বিধি অনুযায়ী সম্পত্তি রেজিস্টার বলতে বোঝায় কি বোঝায় কও? স্যার, বিআরবি 379-তে উল্লেখ করা আছে, থানা এলাকায় যে সকল মালামাল আটক করা হয় বা যে সকল মালামাল পাওয়া যায়, সেই সকল মালামাল যে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে তাকে সম্পত্তি। কি মনির, কি সোনার বলবো সম্পত্তি, এটা? সম্পত্তি সম্পত্তি, এই না, ধরনের এখানে সম্পত্তি। বলা হয়েছে যে সন্দিগ্ধ না, এখানে মামলা। সন্দিগ্ধ তো রাস্তায় পাওয়া যায়, তাই না? এখানে যে কথাটি বলেছে যে থানা এলাকায় যে সকল আলামত প্রাপ্ত হয়, মূলত সবকিছু আলামতই এখানে লিপিবদ্ধ করতে হয়। এছাড়া কেউ যদি জমা দান করে সেটা কি ওঠে না? এটা কিন্তু বড় রকমের এটা ওঠে প্রশ্ন। স্যার। এটা কিন্তু উইদাউট বুকে আসে না সাধারণত, উইথ বুকে আসার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে তোমরা পিআরবি 379 বিধি উল্লেখ করবা। মালখানা হলো 526, আর সম্পত্তি রেজিস্টার হলো 379। কে এই সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করেন? কোন পদমর্যাদার ব্যক্তি? সাব ইন্সপেক্টর সাব পদমর্যাদার একজন ইন্সপেক্টর পদে ব্যক্তি অবস্থিত এই স্যার। রেজিস্টার। সাব ইন্সপেক্টর পদমর্যাদার ব্যক্তি, তাই না? আচ্ছা, এই রেজিস্টার, রেজিস্টারে তো কি কি মালামাল থাকে তোমরা বললাই। স্কেচ ম্যাপ কাকে বলে? স্কেচ ম্যাপ বা সংজ্ঞা লিখুন, খসড়া মানচিত্র। বিআরবি 273 বিধি মোতাবেক হ্যাঁ ফৌজদারি মামলা রুজুকৃত মামলা তদন্তের কর্মকর্তা তার মামলার তদন্তের স্বার্থে হ্যাঁ, ঘটনাস্থলে যে সকল চিহ্ন বা মামলার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার ঘটনাস্থল সম্পর্কে যে যে নকশা অঙ্কন করেন, এই তো নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার, যে নকশা অঙ্কন করেন, ঘটনাস্থলে সহমতি আঁকেন। এ অত কিছু লাগে না, ওই চৌহদ্দি বনে নকশাটা, বুঝছো না?
চৌহদ্দি মানেই নকশাটা। আচ্ছা, স্কেচ ম্যাপ তৈরির আবশ্যকতা প্রাসঙ্গিক, স্কেচ ম্যাপ কি প্রাসঙ্গিক কত ধারায়? স্যার সাক্ষ্য আইনের 36 ধারা। পেনাল সাক্ষ্য আইনের 36 ধারা স্যার। 36 ধারা। 36 ধারা। ডিজিটাল মাধ্যমে আহ অঙ্কনকৃত নকশা এটা কত ধারায়? 36 বলা আছে। এটা 36। 36। এগুলো মনে রাখবা, শেষ সময় রাত পোহালে পরীক্ষা। রাত পোহালে পরীক্ষা মনে হয় এটিএসআই দিন, আর কার আছে না? কি সাজ্জাদ, তোমাদের পরীক্ষা না? জি স্যার, আগামীকাল পরীক্ষা স্যার। আচ্ছা, তো দোয়া ওই চাই। জন্য তোমাদের লোকজন আসে নাই নাকি, জানে যে স্যার পড়াবো না, ওরা মন খারাপ করছে টিএসআই রা, তাই না সাজ্জাদ? জি হইতে স্যার, পারে ওরা স্যার। একটু মন খারাপই করতে চায়। এরা ভুল বলছে, কারণ আমি যেগুলো আলোচনা করছি এর মধ্যে তাদের প্রশ্নগুলো আছে। আছে স্যার। বুঝতে পারছো? এটা তাদেরকে বুঝতে হবে। শিশু বলতে কাহাদের বোঝানো হয়েছে? জামিনের শিশুদের অযোগ্য 4 ধারা উল্লেখ অপরাধে গ্রেপ্তারকৃত শিশুকে প্রাপ্তবয়স্কদের সঙ্গে বিচার করা যায় কি? শিশু বলতে কাকে বোঝানো হয়েছে? শিশু আইন 2013 চার অনুযায়ী ধারা স্যার। 4 ধারায় স্যার 16 বছরের নিচে, 18 বছর। সরি স্যার 18 বছরের, 18 18 বছরের নিচে বছর। স্যার। কেন 18 18 বছর বছর হবে না বাবা? জি স্যার, 18 বছর স্যার। অন্যান্য আইনে 18 বছর। শিশুদের সাথে প্রাপ্তবয়স্কদের বিচার করা যাবে কি? আচ্ছা, 15 স্যার ধারায় শিশু যাবে না আইনের স্যার। 15 ধারা উল্লেখ করা আছে। শিশু আইনের 15 ধারায় শিশু উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থাতেই একজন শিশুর সাথে প্রাপ্তবয়স্কের কি বিচার করা যাবে, এটা লেখা আছে? না স্যার, লেখা না আছে স্যার, তা যে উল্লেখ করা আছে। আমলে গ্রহণ করা যাবে না একসাথে, এবং পুলিশ প্রতিবেদন একসাথে রিপোর্ট প্রেরণ করা দেওয়া যাবে না। যাবে না, তাহলে বিচারের একসাথে কথা প্রেরণও কোথায় করা বলা যাবে না। আছে? জি 15-তে স্যার, হ্যাঁ, বিচার সংক্রান্ত তো 22 ধারায় লেখা স্যার। শোনো, জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত শিশুকে প্রাপ্তবয়স্কদের সঙ্গে বিচার করা যায় কি? যায় না। যায় না। একটা ধারা আছে না, কত ধারা? শিশু আইনটা বের করো, যদি এরকম প্রশ্ন আসে তখন কি করবা? স্যার পাইছো? 15 ক হবে না স্যার। ওখানে 3টে অপশন দেয়া আছে, দেখো 15-তে। পুলিশের করণীয় আছে, আবার আদালতের বিচারের ক্ষেত্রে বলা আছে। দেখো তো কি বলা স্যার আছে 15 এখানে। পদে বলা আছে। 15 গতে বলা হয়েছে যে মামলার বিচারের জন্য প্রেরণের স্থানান্তর কোন আমল গ্রহণের পর সুষ্ঠু মামলা বিচার প্রস্তুত করিয়া প্রয়োজনীয় কাগজপত্র আদালতে প্রেরণ করবেন। ভালো কথা করলো। প্রাপ্তবয়স্ক ব্যক্তি সংগঠিত বিচারের মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আদালতে, অর্থাৎ এখানে বিষয়টা বলা আছে। যাই হোক, গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার বলতে কি বুঝেন? গ্রেপ্তার কাকে বলে জানো? স্যার 46 1 ধারা অনুযায়ী স্যার। কোন ব্যক্তির সাময়িক স্বাধীনতা হরণ করে আইনানুগ হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলেছে। গ্রেপ্তার বলে, ভালো কথা। গ্রেপ্তারের নীতি আলোচনা করুন। অর্থাৎ গ্রেপ্তার, এখানে আহ গ্রেপ্তার কিভাবে গ্রেপ্তার করিতে হইবে, এটা কত ধারা আসবে? 46 ক। পুলিশের 1। 46-1। আচ্ছা, এখানে বিষয়টা আমি বলে নিচ্ছি যে গ্রেপ্তার, গ্রেপ্তার কাকে বলে। প্রথমত যে বিষয়টা বলা আছে যে গ্রেপ্তার বলতে বোঝায়, আমরা লিখবো সিআরপিসির 46-1 ধারা অনুযায়ী গ্রেপ্তার বলতে বোঝায় যে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেয়াটাকেই গ্রেপ্তার বলে, এই তো নাকি? আচ্ছা, এরপরে কি স্যার বলছে? এখানে কি 46-1 দিব স্যার? 46-1। গ্রেপ্তার।
হ্যাঁ, এরপরে কি বলছে যে গ্রেপ্তারের কথা আরেকটা বিষয় বলা হয়েছে, যে গ্রেপ্তারকালীন সময় কতটুকু ক্ষমতা প্রয়োগ করা যাবে। বলছে যে গ্রেপ্তারকালীন সময় যতটুকু ক্ষমতা প্রয়োগ করে এই আসামিটাকে আপনি আয়ত্তে আনতে পারবেন, এর অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। বিষয়টা বুঝছো? তার মানে এরপরে যে কথাটি বলছে সেটা হলো যে গ্রেপ্তারকালীন সময় আসামির মৃত্যু ঘটানো যাবে কি যাবে না, এটা 46-এর 3 ধারার মধ্যে উল্লেখ করা আছে। যাই হোক, মাদকাসক্ত বলতে কি বুঝেন? মাদকাসক্ত কাকে বলে? যে ব্যক্তি মাদক গ্রহণ করে স্যার, 2-29 মাদক গ্রহণ ধারা করতেছে, দুইয়ের 31 স্যার। যে বস্তু সেবন করলে। না না, মাদকাসক্ত এডিক্টেড ব্যক্তি কোনটা? যে ব্যক্তি মাদক সেবন মাদক করে সেবী স্যার। স্যার, মাদক সেবীরা। আমরা ধারা ছাড়া তো বলতে পারবো না, ধারা বলতে হবে তো। দুই তোমার দুইয়ের মাদকাসক্ত দুইয়ের আছে না? 31 ধারা স্যার, 2-31 ধারা স্যার। হ্যাঁ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2-31 ধারা স্যার। 2-31 ধারা, সেখানে কি বলা আছে যে যে ব্যক্তি মাদক সেবন করে, তাই তো? জি স্যার, যে ব্যক্তি মাদক সেবন করে। মাদক দ্রব্যের উপর আসক্ত স্যার, বা নির্ভরশীল। যে ব্যক্তির শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়, সে ব্যক্তিটাই মাদকাসক্ত ব্যক্তি। কথাটা কি বুঝতে পারছো না বোঝো নাই? যে ব্যক্তির শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যাবে সেই তো মাদকাসক্ত ব্যক্তি, নাকি? জি স্যার। আচ্ছা। আর এখানে আরেকটা কথা বলা আছে যে মাদকদ্রব্যের অপব্যবহার দেখা যায়। মাদকাসক্ত লোকেরা কি কি ধরনের অপরাধ করে থাকে, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা, শোনো। এগুলো সব বানায় দেওয়া যে মাদকাসক্ত ব্যক্তিরা কোন কোন অপরাধ করে থাকে, এটা কিন্তু কোনো ধারা নাই। কথাটা বুঝতে পারছো? আচ্ছা। রাত্রিকালে কোনো গৃহে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থান জানতে পেরে অস্ত্রসহ তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার হিসেবে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন? অর্থাৎ রাত্রিকালে একটা বাড়িতে অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করতেছে, এ ধরনের বিষয় জানতে পারলে আপনি পুলিশ অফিসার হিসেবে কি কৌশল অবলম্বন করে তাদেরকে গ্রেপ্তার করবেন? বিষয়টা কত ধারার? অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা নিয়ে 280 ধারা অনুসরণ। কি সাইফুল? স্যার এখানে তো আর পরোয়ানা লাগবে না। আচ্ছা, পরোয়ানা লাগবে না, তাহলে কি ঘটনাস্থলে করবেন প্রবেশ পুলিশ? করতে পারবে, পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করবে। ঘটনাস্থলে প্রবেশ করবেন, প্রশ্নটা ছিল ওই রকম না। প্রশ্নটা ছিল এরকমের যে পুলিশ, এই যে তোমাদের কোন ধারায় ঘটনাস্থলে প্রবেশ করবেন? আরে ঘোড়া ডেম মিয়া, বোঝেও না। রাত্রিকালে একটা বাড়িতে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করতেছে, সিআরপিসি 150-এ কি বলছে মিয়া? অস্ত্র অস্ত্র এখানে যদি কোনো ব্যক্তি, এখানে বলাই আছে, যদি প্রশ্ন এরকম থাকতো যে কোন স্থানে অস্ত্র লুকায়িত আছে তাহলে 25 ধারা হতো। বলছে রাত্রিকালে আপনি সংবাদ পেলেন কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে কোথাও অবস্থান করতেছে, তা সন্ত্রাসী যদি মানুষ যদি সেখানে অবস্থান করে কোনো অপরাধ সংগঠিত করিবার উদ্দেশ্যে, তাহলে তো পুলিশ বিনা পরোয়ানায় যেতে পারে। এগুলো তো প্রশ্ন মারপ্যাচ, সবাই লাভ দিয়ে 25 ধারা 25 ধারা দিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারছো মিস্টার আলমগীর? এটা কোনো হ্যাঁ। কৌশল টৌশল নাই, এটা স্টেট লিখবে যে আহ কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন যে কোনো সন্ত্রাসীরা বা কোনো ব্যক্তিরা কোনো স্থানে আমলযোগ্য অপরাধ সংগঠিত করিবার উদ্দেশ্যে অবস্থান করতেছেন, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সেখানে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবেন। সেখানে গিয়ে তল্লাশি করত ওই সকল ব্যক্তিকে আটক করবেন এবং ওই সকল ব্যক্তির কাছে যে সমস্ত মালামাল পাবেন তাও আইন অনুযায়ী হেফাজতে নিতে পারবেন। তাহলে আলোচনা, আপনি কি কৌশল অবলম্বন করবেন?
আপনি কি বাড়ি ঘেরাও করবেন? না, এত কিছু না তো। এই কৌশল অবলম্বন করবেন লেখা আছে বলেই যে লাভ দিয়ে অন্য কোনো জায়গায় যাব, তাও কিন্তু না। আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? কি জি। কি কোনো মন্তব্য আছে এই সংক্রান্তে? এগুলো প্রশ্ন কঠিন প্রশ্ন যে আপনি জানতে পারলেন একজন। আচ্ছা, বেওয়ারিশ সম্পত্তি বলতে কি বোঝেন? এটা কত ধারা? বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি। বুঝলেন 25 ধারা স্যার। 25 ধারা। বেওয়ারিশ সম্পত্তি প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? এটা কত ধারা? এটাও 25 ধারা এখানে স্যার। 25 ধারা স্যার। কি করবেন পুলিশ? জব্দ তালিকা আমলে স্যার হেফাজতে নিতে হবে স্যার, এবং বিজ্ঞাপনে ম্যাজিস্ট্রেটকে জানাতে হেফাজতে হবে। নিয়ে তাই বলে আদালত সভাপতি। তাদেরকে ধারা দেওয়ার সুযোগ নাই, লাগবে পুলিশের 25 ধারায় উল্লেখ করা আছে বেওয়ারিশ বা দাবিদারবিহীন বা মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশ তাহা আইন অনুযায়ী হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবগত করবেন। এই তো নাকি? আচ্ছা, জি এই স্যার, এটাই স্যার। বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। এই বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তি, এই বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে কত ধারায়? 26 সালে। 26, 26-27 স্যার। 27। অর্থাৎ পুলিশ আইনের 26 ধারায় কি বলেছে যে বেওয়ারিশ সম্পত্তি কি করবেন? কি? 6 মাসের মধ্যে যদি দাবি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট যেরকম আদেশ দেবে। বুঝলাম না। এই সম্পত্তির যদি কোনো দাবিদার পাওয়া না যায় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? কি করবেন? ম্যাজিস্ট্রেট যেরকম আদেশ দিবেন। আটক রাখার আদেশ দেবেন স্যার। এই আটক রাখার আদেশ দিবে, এটা কি আটকের কিছু আছে? এইভাবে চলে? তোমাদের রাত পোহালে পরীক্ষা। এই সম্পত্তির বিধিবিধান যদি মুখস্থ না থাকে হুদায় কি লিখবা তুমি মিয়া? নাম্বার পাইতে গেলে তোমাকে নাম্বার চেষ্টা করতে হবে। হুদায় কি পাবা? আমার উত্তর দাও। এই সম্পত্তির নিষ্পত্তির বিধিবিধান তুমি এখন না পারলা লিখতে, তুমি একটা ধারা দিলা, সেখানে গিয়ে দেখা গেল কোনোটাই নাই, কি করবা এটাতে? কও, আমার উত্তর দাও। এই বেওয়ারিশ দাবিদার বিহীন বা একটা মালিকবিহীন একটা সম্পত্তি। বিজ্ঞপ্তি হ্যাঁ, বা নোটিশ প্রচার করবে স্যার 26 ধারা। 26 ধারা কি বলা আছে বই বার করো। এগুলা হুদাই প্রশ্ন, এগুলা আসে যখন পরীক্ষায় লিখতে পারে না। এইরূপ এইরূপ সম্পত্তি পাওয়া গেলে উহার বিবরণ সহ ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ করিতে পারিবেন। উহাতে কারো দাবি থাকিলে ঘোষণা প্রকাশের 6 মাসের মধ্যে তাহাকে তার দাবি পেশ করিতে হইবে। অর্থাৎ উক্ত সম্পত্তি সম্পর্কে ঘোষণা প্রকাশ করে 6 মাসের মধ্যে দাবি প্রকাশ করার জন্য ম্যাজিস্ট্রেট কি নোটিশ দেবেন, এই তো? 6 মাসের মধ্যে যে দাবি প্রতিষ্ঠা না হয় তাহলে কি করবেন? উক্ত সম্পত্তির মালিক যদি 6 মাসের মধ্যে পাওয়া না যায় তাহলে পুলিশ কি করবেন? যদি পচনশীল দ্রব্য হয় তাহলে পুলিশ কি করে কি দেখি কি করবেন? জব্দ সরকারি কোষাগারে জমা দিবে। হ্যাঁ, পচনশীল হলে কি করবেন? বলা হয়েছে যদি নির্ধারিত সময়ের মধ্যে এরূপ সম্পত্তি উহার ব্যক্তি বিক্রয়লব্ধ অর্থ দাবি না করেন তাহলে কি করবেন? পূর্ববর্তী ধারা 2 এর অধীনে উহা বিক্রয় করা হয়ে থাকলে তা সরকারি কোষাগারে চলে যাবে। এরপরে বলছে উক্ত সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ 26 ধারার অধীনে এরূপ সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ সম্পর্কে কোনো দাবি প্রতিষ্ঠা না হলে তা সরকারি তহবিলে জমা হইবে। এই তো নাকি? ওরা ডিম মিয়া করবা তোমরা, মুখস্থ করবা আমরা। এত সহজ মনে করো না। প্লেন পেপার এজাহার বলতে কি বুঝেন? প্লেন পেপার এজাহার বলতে কি বুঝেন? এটা কত ধারা? এটা স্যার এরপর প্রায় ধারণা স্যার। 243 52 ধারা নেই স্যার, 43 দেওয়া যাবে। প্লেন পেপার এজাহার কাকে বলে? প্লেন পেপার এজাহার কাকে বলে সাইফুল? স্যার, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওখানে আরে কি ঘটনাস্থলে উপস্থিত হয়? প্লেন পেপারের বিষয়টা বলি তোমাকে। এটা হলো সাদা পূর্ববর্তী কাগজে স্থানে। লিখিত দেয়। সাদা কাগজে লিখিত দেয় না? জি স্যার। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এজাহার নিলে প্লেন পেপার এজাহার কে বলছে? আমরা লিখবো যে অভিযোগকারীগণ অভিযোগ সংক্রান্তে থানায় এসে যখন কোনো কাগজে লিখিত আকারে অভিযোগ দায়ের করে, এটা প্লেন পেপার বলা হয়।
স্যার সেটা এজাহার হলো না স্যার। একই তো। প্লেন পেপার এজাহার তো দুই রকম, এজাহার হলো লিখিত বা মৌখিক। প্লেন পেপার এজাহারের কোনো শব্দ নেই তো। প্লেন পেপার সাদা কাগজেতে লিখিত দেয়। প্লেন মানে কি? সমান। সমান। এজাহার মানে কি? অভিযোগই তো নাকি? তা সাদা কাগজে অভিযোগ দিল নাকি? হ্যাঁ, না বিমানে অভিযোগ দিল কোনটা? আমি কি জানি কয়, আলমগীর। আর এটা বিভিন্ন পর্যালোচনা করে দেখলাম যে মানে থানার অফিসার ঘটনাস্থলে যাওয়ার পরে ওখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে যেটা লেখে ওইটাই প্লেন পেপার এজাহার। এটা ভুল ধারণা। সাক্ষী প্রমাণের ভিত্তিতে কখনোই তুমি ঘটনাস্থলে গেলা, ঘটনাস্থলে যাওয়ার পর আহ বলল যে তুমি এটা ঘটনা কি জানো, এই ঘটনা জানি। দেখো, প্লেন পেপার এজাহার হলো পুলিশ কর্তৃক এজাহার, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট গ্রহণ করার সময় সাধারণত কাগজ বা প্রিন্ট করা ফর্ম ব্যবহার না করে সরাসরি হাতে লেখা একটি রিপোর্ট, যেখানে একটি আমলযোগ্য অপরাধের সংগঠনের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হয়। মূলত এটি মৌখিক অভিযোগের লিখিত রূপ, যা তথ্য প্রদানকারী সাক্ষ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বিষয়টা ক্লিয়ার? বোঝো নাই? জি স্যার। অর্থাৎ এই প্লেন পেপার এজাহারটাকে বলানো হয়েছে একজন অভিযোগকারী তিনি মৌখিকভাবে অভিযোগ দিলে তার কথাটা সরাসরি যখন এজাহার রূপে গণ্য করা হয় সেটি কি বলা হয়? প্লেন পেপার এজাহার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এরপরে হলো প্লেন পেপার এজাহার কেন ব্যবহার করা হয়। বলছে যখন কোনো অপরাধ সংঘটিত হয় এবং সেটির বিবরণ দ্রুত লিপিবদ্ধ করা প্রয়োজন হয় তখন এজাহারটি প্লেন পেপারে লেখা হয়। আচ্ছা, এখানে বলছে আহ এজাহার এবং প্লেন পেপারের এজাহারের সম্পর্ক, অনেক কিছু বিষয় আছে, এগুলো তোমাদের দরকার নেই। যাই হোক, আচ্ছা, বাদী বিবাদী উভয় পক্ষ কি এজাহার ব্যবহার করতে পারেন? জি স্যার পারে। বাদী কি জন্য পারেন এটা বলা হয় নাই যে তাকে দেয়া ঘটনা যাবে কি প্রমাণ যাবে না। করার, বাদী কি সত্যতা জন্য প্রমাণের জন্য এজাহার বাদ ব্যবহার দেওয়া। করেন? মিথ্যা প্রমাণ করার। বাদী ব্যবহার করে থাকেন ঘটনার সত্য সত্যতা প্রমাণের লক্ষ্যে, আর বিবাদী প্রমাণ করেন নির্দোষিতা নির্দিষ্ট। প্রমাণের লক্ষ্যে, এই তো নাকি? জি স্যার। জি আচ্ছা, স্যার। এজাহার লিপিবদ্ধ করা হলে তা কি বাতিল করা যায়? যায় না স্যার। কত কত বিবি ধারা, কত? 154 পিআরবি 243 বর্গীতে বলা আছে এজাহার একবার লিপিবদ্ধ করা হলে তা আর বাতিল করা যায় না। আমরা তার মানে বিষয়টা হলো যে যে এজাহার একবার লিপিবদ্ধ করা হয়েছে তা বাতিলের কোনো সুযোগ নাই, এই তো? জি স্যার। আচ্ছা, পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত সুরতহাল প্রতিবেদন, আদালত ডাক্তার কর্তৃক প্রেরিত পোস্টমর্টেম রিপোর্ট যদি গরমিল পরিলক্ষিত হয় তাহলে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? পিআরবি 306 এর খবিতে উল্লেখ করা আছে পুলিশ কর্তৃক রিপোর্ট এবং মেডিকেল অফিসারের পোস্টমর্টম রিপোর্টে যদি গরমিল পরিলক্ষিত হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা তার নিরসনের জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করবে। অর্থাৎ পিআরবি 306 এর খ বিধিতে উল্লেখ করা আছে, ভালো কথা। আচ্ছা, ক, খ সহ অজ্ঞাতনামা 7-8 জনের বিরুদ্ধে ডাকাতির এজাহার দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষয়ের প্ররোচনায় উক্ত এজাহার নষ্ট করে লঘু ধারায় চুরির মামলা রুজু করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার অপরাধ কত ধারায়? 218, 204 একশো আসবে। 167 আসার সুযোগ নেই, মনে রাখবা। এখানে অর্থাৎ কি 204 আসবে স্যার? না, এখানে তো এজাহার নষ্ট নষ্ট করা করে। হয়নি। এখানে এজাহার উক্ত এজাহার নষ্ট করে, হ্যাঁ 204 আসবে। 204, 218। রাত্রিবেলা ক্ষয়ের গৃহে ঢুকে ক্ষয়ের স্ত্রীর গলা থেকে গহনা খুলিয়ে নেওয়ার সময় সে সজাগ হয়ে যায় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে কান ছেড়িয়ে রক্ত বের হয়ে যায়। কত ধারা অপরাধ? একটা চোর রাত্রিবেলা একটা বাড়ি 394 স্যার। করতে প্রবেশ করেছে। 394। 394 তিনশো দর্শক। 394 স্যার।
এখানে কোনো অবস্থাতে আবার চুরির ধারা দিবা না, সরাসরি 394 হয়ে গেছে। অর্থাৎ চুরি কখন দস্যুতায় পরিণত হয়? একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন, তো হঠাৎ করে ওই গৃহকর্তার স্ত্রীর কানে দুল দেখে দুল খুলতে শুরু করছে। হঠাৎ করে দুল দেবো না, তুই দুল নেই, এই টানা হেঁচড়ার মধ্যে কানে রক্ত বের হয়ে গেছে। তো এটা কোন ধরনের অপরাধ? এটি দস্যুদের দস্যুতার অপরাধ। তাহলে দস্যুতা করতে গিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে সেটা কত ধারায়? 394। 394 সাল। 394 আঘাত সহ দস্যুতার সময়। আচ্ছা, ক, খকে হত্যা করিবার উদ্দেশ্যে ক তাহার খাদ্যে বিষ মিশ্রিত করে এবং তাহার খাবার টেবিলে রাখে। খাবারের ঠিক পূর্ব মুহূর্তে খকে তার এক বন্ধু ডাকিলে সে বাইরে হয়ে চলে যায়। কয়ের অপরাধ কি? 307 স্যার, খুনের 307 খুনের উদ্দেশ্য। চেষ্টা। আচ্ছা, কবরস্থ কোন? আচ্ছা, পুলিশ হেফাজতে মারা গেলে 302 কবরস্থ আছে। বখাটে ছেলে ক কলেজ ছাত্রী খকে কলেজে আসা যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। একদিন ক খকে একা পাইয়া সম্ভ্রমহানি ঘরে, ইহাতে খ লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন। এক্ষেত্রে কয়ের অপরাধটা কত ধারায়? 9 9 ক ক স্যার। আর নয়ের কষে রেপ রেপ করছে, সম্ভ্রমহানি করলে কি হবে? 9 ক নয়ের ক। নয়ের কথা হলো আত্মহত্যার প্ররোচনা, কিন্তু তাকে তার আগে যে রেপ করলো এটা কি হবে? তাহলে তো 9 ভালোই, এক রেপ করে, রেপ রেপ করলে করে স্যার একটা 9 এক হবে মেয়েকে স্যার। মেরে ফেললো। রেপ করে একটা মেয়েকে আত্মহত্যা, রেপ করার কারণে একটা মেয়ে আত্মহত্যা করলো, নয়ের ক। খালি এটা তো আত্মহত্যার প্রয়োজন না, কিন্তু সে যে মূল অপরাধটা করছে এটা কি অপরাধ হওয়ার শাস্তি হবে না? স্যার 9 এক হবে স্যার, রেপ করলে স্যার। তো ওটা কে দিব? আমি দেবো? যাও। আচ্ছা, ক তার স্ত্রী খকে যৌতুকের জন্য মারপিট করেন, এটা কত ধারা? 11 গ 11। হ্যাঁ, 11 গ ধারা স্যার, 11 গ। 11। 11 গ। ক প্রেক্ষাগৃহে ছবি দেখার সময় তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে পাশের সিটে বসা একজন নারীর দেহ স্পর্শ করেন, কত ধারা? আচ্ছা, একজন ব্যক্তি প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সময় পাশের সিটে বসা এক নারীর শরীর স্পর্শ করেন, এটা কত ধারায় অপরাধ করেছে সে? 10। 10 ধারা স্যার। নারী শিশু আমরা এ ধরনের প্রশ্ন আসলে কি লিখবো? এটা কি যৌন নিপীড়ন, না যৌন নির্যাতন, না যৌন হয়রানি? স্যার যৌন নিপীড়ন স্যার। নিপীড়ন। স্বীকারোক্তি বলতে কি বুঝেন? কোন ফৌজদারি মামলার আসামি কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত জবানবন্দি কি প্রাসঙ্গিক? আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি সহ বিস্তারিত লিখুন। তাহলে প্রথমে বলা আছে কি, স্বীকারোক্তি বলতে কি বুঝেন? শোনো, এই প্রশ্নগুলো আমার অনেক আগের করা প্রশ্ন। এই বাক্স টাক্স ঝাড়তে গিয়ে, বুঝছো, সবসময় তো পাঠাইতাম পুলিশ হেডকোয়ার্টারে বিভিন্ন জায়গায় প্রশ্ন, ওগুলো ঝাইরে ঝাইরে একটু তোমাদেরকে পড়াচ্ছি। এগুলো অনেক আগের প্রশ্ন আমার, বান্ডিল আকারে প্রায় 700-800 আছে, সেই 2010 সাল থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠানোর জন্য। তো এই যে জিনিসগুলো আছে না, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জন চাইতো, আমি দিতাম। তো ওগুলাকে এখন আমি, দেখো না, অনেক প্রশ্ন বারবার পড়তেছি। এগুলো কিন্তু পরীক্ষায় আসছিল, তোমরা জানো কি? এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছিল, এর বাইরে কোনো প্রশ্ন নাই। এর বাইরে বলতে শুধু সংশোধনী যে আইনগুলো আছে সেখান থেকে কিছু প্রশ্ন আসবে। যাই হোক, আহ তাহলে স্বীকারোক্তি বলতে কি বোঝেন, আমরা কিভাবে লিখবো? স্বীকারোক্তি বলতে কি বোঝেন, কত ধারা দেবো, কি লিখবো, কও? কত ধারা দেবো আমরা? 164 দিব। ফৌজদারি কাজে 164 ধারা দেবো স্যার। এটুক দিব, কি লিখবো? ঘোড়ার ডিম লিখবো, ঘোড়ার ডিম 164। ফৌজদারি মামলার কোন অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বেচ্ছায় যদি স্বীকার করে ম্যাজিস্ট্রেট নিকট প্রশংসা স্বীকারোক্তি শপথ হিসেবে হওয়া গণ্য হবে স্যার। পাঠপূর্বক, এই তো? স্যার এই 164-র সাথে কখনো 364-62 আমাদের দেওয়ার সুযোগ নেই। আমরা কিন্তু বলি নাই যে আদালত কিভাবে স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন, বলছে স্বীকারোক্তি কাকে বলে। আচ্ছা, পুলিশের নিকট বলা হয়েছে যে ফৌজদারি মামলায় গ্রেপ্তারকৃত আসামি পুলিশ অফিসারের নিকট প্রদত্ত জবানবন্দি কি প্রাসঙ্গিক? কি, ফৌজদারি মামলায়
ফৌজদারি মামলায় আসামি কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত জবানবন্দি কি প্রাসঙ্গিক? যদি স্যার 26 ধারায় ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে স্যার না, প্রাসঙ্গিক। এটা সাক্ষ্য আইনের 25 ধারায় উল্লেখ করা হয়েছে, কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করলে তাহা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক নহে। নয়। 25 ধারা শুধুমাত্র। আচ্ছা, মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করে? আচ্ছা, কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার পর পুলিশকে পুনরায় গ্রেপ্তার করতে পারে, এটা আলোচনা করছি। শনাক্তকরণ মহড়া বলতে কি বুঝছেন, বা টিআই প্যারেড কাকে বলে? শনাক্তকরণ মহড়া বা টিআই প্যারেড কাকে বলে? টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা শনাক্তকরণ মহড়া কত? টিআরবি 282। 282 স্যার। আচ্ছা, তাহলে আমি কি লিখবো শনাক্তকরণ মহড়ার ক্ষেত্রে কাকে বলে? সন্দেহভাজন অনেকগুলো আসামির কোনো মধ্যে থেকে প্রকৃত অপরাধ আসামি। কোনো অপরাধ সংগঠনের সাথে জড়িত আছে এরকম সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণের নিমিত্তে যে অনুষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে সেটাই শনাক্তকরণ মহড়া। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এখন শনাক্তকরণ মহড়ার কেন বাবা, শনাক্তকরণ মহড়া অনুষ্ঠানের পদ্ধতি, এখানে অনেক কিছু লেখা আছে কিভাবে শনাক্তকরণ মহড়া পরিচালনা করতে হবে। সাধারণত আমরা যদি লিখি যে শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত করার লক্ষ্যে যদি সন্দেহযুক্ত ব্যক্তি হয় একজন, সেক্ষেত্রে কতজন ব্যক্তি থাকতে হবে? 8 থেকে 10। 10। আর যদি একাধিক ব্যক্তি হয় সেক্ষেত্রে 20 থেকে 20 থেকে 30 জন। 30 জন। এখানে বলা আছে যে একই রকমের চেহারার, একই রকমের পোশাকের, এরকম তো নাকি? হ্যাঁ, জি স্যার, এরকম স্যার। আছে, এখানে অনেকগুলো আছে। এগুলো আবার এই যে গৃহ তল্লাশিকালে পুলিশ অফিসারের কার্যক্রমের স্বচ্ছতা বিধান কল্পে কি কি পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন, এই 102, 103 এটাই। আচ্ছা, ক নামক ছিনতাইকারী ক্ষয়ের নিকট থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়াইতে থাকে, কিন্তু চিৎকার ক্ষয়ের চিৎকারে কতিপয় পথচারী ককে আটক করে ছিনতাইকৃত ব্যাগটি উদ্ধার করে ও গণপিটুনি দেয়। সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে মারা যায়। ওসি হিসেবে আপনার করণীয় কি? যাই হোক, এখানে কিন্তু একটা মামলা হবে, হত্যা মামলা। হত্যা মামলা হবে, আর ওই আসামির বিরুদ্ধে আর একটা কি মামলা হবে? ছিনতাই মামলা হবে না? হবে না, যাই হোক, এটা তোমাদের না। কয়েকজন হোটেল পরিচালক, তিনি তাহার আবাসিক হোটেলের কতিপয় কক্ষে অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করেন, এটা কত ধারার অপরাধ? মানব পাচার আইনের 12 ধারা স্যার। 12 ধারা। Good. সভা সমাবেশ, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের করণীয় কি, কত ধারা? পুলিশ আইনের 30। স্যার, পুলিশ আইনের 30-এর 1, 2, পুলিশের 3, 4। 1, 2, 3, 4। আচ্ছা, প্রথমে কি বলা আছে? প্রথমেই বলা হয়েছে যে প্রত্যেকটি সভা সমাবেশ কি কি করতে পারবেন? কোন পথ দিয়ে গমন করতে পারবেন তুমি নির্ধারণ করে দিয়েছি। নিয়ন্ত্রণ করিবার জন্য পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার নির্দেশনা জারি করতে পারবেন, এই তো? জি স্যার। জি স্যার। যাক। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী একটা মোটর যানের কত ধরনের সার্টিফিকেট থাকে কালকে আমরা আলোচনা করছি, তাই না? স্যার 4 ধরনের সার্টিফিকেট থাকে আচ্ছা, স্যার। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর 5 যান ধরনের। ও গণপরিবহন চালনা বিধার প্রয়োজন নাই। কোন বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন? সড়ক পরিবহন আইনের 9 গণপরিবহন 9 ধারা। ধারা মোতাবেক এখানে বলা আছে ওই ব্যক্তি যে লাইসেন্সটা নিয়ে এসছেন, ওই লাইসেন্সটা এখানে পৃষ্ঠাঙ্কন করে ওই লাইসেন্স দিয়ে সারা দেশে গাড়ি চালনা করতে পারবেন। আবার নতুন করে যদি কেউ এসে আবেদন করেন তাহলে ওই বিধি অনুসারে কোথায় লাইসেন্স পাওয়ার যে যোগ্য বিষয়টি আছে 6 ধারা পারবেন। অনুসারে তাকে সবকিছু ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। আচ্ছা, অপরাধ নিয়ন্ত্রণে এরোল এবং বিরোলের প্রয়োজনীয়তা আলোচনা করুন। অপরাধ নিয়ন্ত্রণে, ভালো করে বোঝো, অপরাধ যাতে না ঘটে
সেজন্য এরোল এবং বিরলের প্রয়োজনীয়তাটা আলোচনা করুন। এটা কত পিআরবি? 343 আর 344-এর ক স্যার পিআরবি। হ্যাঁ, অপরাধ নিয়ন্ত্রণে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এরোল বিরল দিয়ে? কি মানে অপরাধ দমনে এরোল এবং বিরল অপরাধ দমনের সহায়ক ভূমিকা পালন করে। এখানে অপরাধ দমন বলতে কি, অপরাধ যাতে সংগঠিত না হয় সে লক্ষ্যে। অর্থাৎ আমার থানা এলাকার যে ব্যক্তিটা আছে সে যখন অন্য কোনো থানা এলাকায় চলে গেছে, আমি যখন ওই আমার থানা এলাকার সেই অপরাধের তথ্য জানিয়ে যে থানায় গেছে সেখানে জানাবো, সেই থানা কর্তৃপক্ষ যখন তার প্রতি নজর রাখবেন, তার গতিবিধি লক্ষ্য রাখবেন, তাহলে তার দ্বারা অপরাধ করা সম্ভব নয়। এবং সেক্ষেত্রেই কি হবে, অপরাধ নিয়ন্ত্রণে এরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরল, আমার এলাকায় যে ব্যক্তি এসে বসবাস করতেছে তার সম্পর্কে, তার কারণ সম্পর্কে যখন আমি যে থানা এলাকার থেকে আসছে সেই থানায় যখন পত্র প্রেরণ করে তার সম্পর্কে অবগত হয়ে আমি যদি তার প্রতি নজর রাখি, তাহলে সেক্ষেত্রেও আমার অপরাধ দমন করা সম্ভব। এই তো নাকি? আচ্ছা, সমন কাকে বলে? সাক্ষীর প্রতি সমন সঠিকভাবে জারির গুরুত্ব আলোচনা করুন। এখন এই সমন জারির পদ্ধতি কত ধারা? 69, 1, 2, 3। আচ্ছা, ইলেকট্রনিক মাধ্যমে কি সমন জারি করা যায়? কত ধারা? 69-এর 69-এর 4 স্যার। 4, আগে ছিল 3 পর্যন্ত, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, ভ্রমণকালে হেফাজত থেকে আসামে যদি মৃত্যুবরণ করেন তাহলে স্কট কমান্ডারের দায়িত্ব কি হবে? ছোটখাটো কিছু জেনে নাও। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। জানাতে হবে স্যার। কি করবেন রাশেদ, কিছু জানো? পিআরবি 3-এর সাথে বলা আছে। পিআরবি কততে বলা আছে? 703-এর ঠতে, তাই না? ঠয় রাখে না? আচ্ছা, কমন সার্টিফিকেট কাকে বলে? সেলিম মিয়া, কমন সার্টিফিকেট কাকে বলে? স্যার, সাব ইন্সপেক্টরের নিম্নের কর্মচারী, কমন পুলিশ সার্টিফিকেটের মানে কর্মচারী। কি? কমন সার্টিফিকেট কাকে বলে মিজান? স্যার, কর্তব্য বহনীয় হুকুমনামা। কমন এই সার্টিফিকেট যে মানে হলো কর্তব্য প্রেরিত বহনীয় হুকুমনামা, অর্থাৎ পুলিশ অফিসার কর্তৃক, এই তো? আচ্ছা, কমন সার্টিফিকেট কার নামে ইস্যু হয়ে থাকে? কমন সার্টিফিকেট সাধারণত সাব ইন্সপেক্টর থেকে নিম্ন পদের পদমর্যাদার ব্যক্তিদের নামে ইস্যু হয়ে থাকে। কি কারণে ইস্যু করা হয়? আসলে সে কি কাজে গিয়েছে এবং কি তার পদবি, তার পরিচয় শনাক্তকরণের জন্য, এই তো? আচ্ছা, এগুলো পড়া লাগে বাবা, পড়া লাগে, পরীক্ষায় তো বিষয় আছে। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি আলোচনা করো। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি করতে কিভাবে? স্যার, 72 দ্বারা সিআরপিসি দ্বারা উল্লেখ করা আছে। প্রজাতন্ত্রের কর্ম এই তোমরা ক্যামেরা গুলো বন্ধ করছো কেন? মেয়ে মানুষ আছে নাকি আশেপাশে? হ্যাঁ, তার মানেটা হলো যে আমরা লিখবো সিআরপিসির 72 ধারায় উল্লেখ করা আছে প্রজাতন্ত্রের কোন কর্মচারীর নামে যদি সমন জারি করতে হয় তাহলে ওই কর্মচারী যে কর্মকর্তার আওতাধীন আছেন সেই কর্মকর্তা বরাবরে 2 কপি সমন প্রেরণ করতে হবে, নাকি? জি স্যার। আচ্ছা, কোন পরিস্থিতিতে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ বৈধ হবে? কত ধারা? 153। কিভাবে লিখবো এটা? 153 তো সবাই জানে। কোন পরিস্থিতিতে কি লিখবো এটা? স্যার, পিআরবি যদি 153 রাষ্ট্রীয় ধ্বংস উল্লেখ করা আছে যদি নো, তোমার কথা লিপ্ত হবে না। থাকে। তোমাকে লিখতে হবে বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে ওই পরিস্থিতিতেই
পুলিশ গুলিবর্ষণ করতে পারবে যখন কিনা বেআইনি সমাবেশের সদস্যগণ সিআরপিসির 127 এবং 128 ধারার বিধান লঙ্ঘন করেন। প্রশ্ন যাহা চাইবে তোমাকে তাহা দিয়ে উত্তর লেখা শুরু করতে হবে। আমার কথা বোঝা যায়? ফাও লেখার জি কিছু স্যার। নাই। বলছে কি পরিস্থিতিতে একটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ বৈধ হবে, তখনই হবে সিআরপিসির 153 বিধিতে বলছে সিআরপিসির 127 এবং 28 ধারার বিধান পালন করিবার পরও যদি বেআইনি জনতা ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই জনতা ছত্রভঙ্গ হইবার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে, বিষয়টা বুঝতে পারছো না বোঝো নাই? আন্দাজি মিছিল করে যাচ্ছে, দুইটা গাড়ি ভাঙলো, ঢাড়ার করে গুলি করার সুযোগ আছে কোনো? তা বলছে কি পরিস্থিতিতে তোমার গুলি বর্ষণটা বৈধ হবে। আমার কথা বুঝছো তোমরা না বোঝো নাই? জি স্যার। তাহলে স্যার এই ক্ষেত্রে কি ওই দেহ রক্ষার ক্ষেত্রে ওগুলো আসবে না স্যার? ওরা দেহ আসবে না মিয়া, কিসের দেহ রক্ষা? দেহ রক্ষা কিসের? ওখানে অনেক কিছু। শোনো, সব ক্ষেত্রেই দেহ রক্ষা হবে? দেহ রক্ষা না। সিআরপিসির 127-28 বিধান পালন করার পর আমি তো বলি না মেরে ফেলবো, আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা বলছি। কখন আমার আগ্নেয়াস্ত্র ব্যবহারটা বৈধ হবে? তখনই বৈধ হবে যখন কিনা সিআরপিসির 127 এবং 28 ধারার বিধান অমান্য করেছে, সেক্ষেত্রে। কথাটা বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। পরীক্ষা পর্যন্ত যদি স্মরণ থাকে আর কি স্যার। তো শরৎ না থাকলে মেয়ে 1 মাস আসছো ক্লাস করতে, তুমি সারা বছর পড়লা মানুষের কাছে, এখন এসে কি তোমার মুখস্থ করাইতে পারবো? এত সহজ? আচ্ছা, মহাসড়কে ডিউটি করাকালীন সময়ে একজন সাব ইন্সপেক্টর একটি মোটরযানকে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করতে দেখে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে পার্কিং করালো। ওভার স্পিড এবং ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর কারণ জানতে চাইলে উক্ত সাব ইন্সপেক্টর উক্ত সাব ইন্সপেক্টরকে মোটরযানের চালক কাগজপত্র প্রদর্শন করার জন্য বললে সে কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেন নাই। এক্ষেত্রে সাব ইন্সপেক্টর করণীয় কি? অর্থাৎ যদি ওভার স্পিড আসুক, যে আসুক, যদি কাগজপত্র প্রদর্শন করতে না পারেন, তাহলে কি করবেন সাব ইন্সপেক্টর? আর মোটর থানায় 110 ধারা অনুযায়ী বিনা পরোয়ানা গ্রেপ্তার করবে। সঠিক উত্তর, বিনা পরোয়ানা গ্রেফতার করবেন। ফেরারি রেজিস্টার কাকে বলে? ফেরারি রেজিস্টার কত পিআরবি? 378। পিআরবি 378, অনেকেরই মনে নাই। অপরাধ দমনে এই রেজিস্টারের ভূমিকা আলোচনা করুন, বানানটা নিয়ে যা দেওয়া একটা। একটি বেওয়ারিশ মৃতদেহের সৎকার কিভাবে করতে হয়? অর্থাৎ বেওয়ারিশ লাশের সৎকার কে করবেন? পিআরবি 310 বিধিতে উল্লেখ করা আছে, হুম। জেলা ম্যাজিস্ট্রেট বা পৌর কর্তৃপক্ষ। অর্থাৎ বেওয়ারিশ কোন লাশের সৎকার করার দায়িত্ব কার? জেলা ম্যাজিস্ট্রেট বা পৌর কর্তৃপক্ষর। এই তো নাকি? স্যার, এখন বেওয়ারিশ লাশ পাইলেই কি গলায় রশি, তার কি জানি বলে, তোমার করতে হবে, ওই আঙ্গুলের ছাপ নিতে হবে? সৎকারের কথা বলছে এখানে। কও। বেওয়ারিশ লাশ পেলে অবশ্যই আঙ্গুলের ছাপটা নিতে হবে, কারণ তার তো পরিচয়টা সৎকার করলাম, পরবর্তীতে তাকে পরিচয় প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করবা? আঙ্গুলের ছাপ এবং ছবি নিবা। নেয়ার পর কি করবা? পিআরবি এই 310 বিধি উল্লেখ করা আছে, তোমাকে লিখতে হবে যে পিআরবি 310 বিধিতে উল্লেখ করা হয়েছে বেওয়ারিশ কোন লাশ, এটি সৎকারের দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেট বা স্থানীয় পৌরসভার। তবে বেওয়ারিশ লাশ সম্পর্কে পুলিশের দায়িত্ব অপরিসীম। পুলিশ সাধারণত বেওয়ারিশ লাশের আঙ্গুলের ছাপ গ্রহণ করবেন এবং তার ছবি তুলে রাখবেন, যাতে কিনা ভবিষ্যতে এর পরিচয় প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যে। বিষয়টা ক্লিয়ার? জি এগুলো এগুলো জিনিস বুঝতে হবে।
আচ্ছা, অফিসার ইনচার্জ তার থানা এলাকায় জমি সংক্রান্তে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, এ ধরনের সংবাদ পেয়ে আহ টহল দল দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান করেন। আপনি এরূপ পরিস্থিতি টহল দলের ইনচার্জ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কি ব্যবস্থা গ্রহণ করবেন? কি করবেন? আপনার 154 থানা এলাকায় আপনি টহল দলের উপস্থিতি, অর্থাৎ জায়গা জমি নিয়ে কোনো জায়গায় যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, অফিসার ইনচার্জ আপনাকে যেতে বলছেন, আপনি গিয়ে কি করবেন? স্যার হুঁশিয়ারি নোটিশ করবো। উভয় দলকে আপনি, আমার উত্তরটা হবে যে পিআরবি 252 এবং বা সিআরপিসি 154, প্যানেল কোড দুঃখিত, 154। পেনাল কোডের 154 ধারা উল্লেখ করা হয়েছে সতর্কীকরণ বা হুঁশিয়ারি নোটিশের কথা। অর্থাৎ কোন স্থানে সম্পত্তি নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে পুলিশ উভয় পক্ষকে স্ব স্থানে অবস্থান করার জন্য পেনাল কোডের 154 এবং পিআরবি 252 বিধি অনুযায়ী সতর্কীকরণ নোটিশ জারি করতে পারেন। আমি উক্ত স্থানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কি করব? সতর্কীকরণ নোটিশ জারি করব নাকি? আচ্ছা, পুলিশ কখন মাদক দ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ঘোষণা করতে পারেন? কত ধারা? 19 ধারা স্যার। 19 ধারা। প্লিজ 19 ধারা। কি লিখবো? যে 19 ধারায় পারেন, বাকিটা পইরা দেখেন নাকি? সমস্ত বোকাস কোম্পানি তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? একটা প্রশ্ন আসলে প্রশ্নের উত্তরটা লিখতে হয়, বলতে হয়। একজন বললে 10 জন শিখে, বুঝতে পারছো? এগুলো তোমাদের কাছে নাই। আর আমরা স্বল্প মূল্যে পড়াই, তো এই জন্য পড়ার মূল্যটা খুবই কম। স্যার বেশি বেশি মূল্যে পড়ালে এটা মূল্য থাকতো। হ্যাঁ বলো। স্যার অপমৃত্যু মামলার যে স্যার এই যে শ্রুধাল রিপোর্ট প্রস্তুত করতে বলে, প্রস্তুত করলাম স্যার, এরপর কি সাক্ষীর স্বাক্ষর কি স্যার বাম দিকে নিতে হবে নাকি বামে ডান হবে, দিকে? বামে হবে। সাক্ষীর স্বাক্ষর কখনো ইয়াতে নিচে হবে না, বামে হবে। সাক্ষীর নাম বিস্তারিত ভিতরে থাকবে, কিন্তু স্বাক্ষরটা থাকবে বামে। বামে। জি স্যার। কারো কিছু বলার আছে? সামেদুল, কিছু বলবা? তোমরা তো ক্লাসে আসো না, যে তোমাদেরকে পড়াই না এই জন্য নাকি? না স্যার, আমাদের এটা স্যার ভুল স্যার, আমরা গ্রুপে ছিলাম আমরা এটা তো প্রত্যেক কিছু দিনে বলিনি। ক্লাস হচ্ছে। এই যে কাল রাতে 9টায়, রাত 9টা, সকাল 7টা, প্রতিদিনে হচ্ছে। আজকে তো রাত আমাকে 9টা স্যার হচ্ছে। কাল রাতে 2-3 জন ফোন দিয়েছিল, আমি তোমরা কিছু তো বলতে পারিনি। ভিডিওটা দেখো না, ভিডিওতে তো বলা আছে যে তোমাদের ক্লাস না হলে তো আমি বলেই দেবো যে ক্লাস হবে না। তোমাদের ক্লাস না নেওয়ার তো কিছু নাই। স্যার, হ্যাঁ, স্যার কোনো ঘটনার প্রেক্ষিতে যদি এজাহার লিখতে বলে, সেক্ষেত্রে শুধু স্যার এজাহার লিখবো না স্যার, প্রাথমিক তথ্য বিবরণী দিলে না, সমস্যা আছে কিনা? ফর্ম পূরণ হবে না, শুধু এজাহার লিখবো। যদি লেখে প্রাথমিক তথ্য বিবরণী সহ, প্রাথমিক তথ্য বিবরণী পূরণ সহ এজাহার লিখুন, তাহলে এজাহারও লিখতে হবে, ফর্ম পূরণ করতে হবে। আর যদি বলে এজাহার লিখুন, শুধু এজাহার লিখবো। যদি বলে সুরতাল প্রস্তুত করুন, শুধু সুরতাল লিখবো। আর যদি বলে সুরতালে কি কি বিষয় উল্লেখ থাকে, তাহলে সুরতাল প্রস্তুত হবে না, সুরতালে যেগুলো বিষয় থাকে সেগুলো লিখবো। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর স্যার, কেউ একটা কিছু বল? কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলো। স্যার, 8 বছরের শিশু স্বর্ণের দোকান থেকে সবার অগোচরে একটি স্বর্ণের চেন নিয়ে এসে তার মাকে দিল, তার মা চেনটি নিজ ব্যবহারের জন্য রেখে দিল। শোনো, আইন অনুযায়ী 8 বছরের শিশুর কোনো কাজ আইনি অপরাধ নয়। কিন্তু এখানে যদি এরকম প্রশ্ন আসে, তুমি পরীক্ষা লিখবাই না, কারণ এ ধরনের প্রশ্ন আজ পর্যন্ত আসে নাই। আসছিল? এগুলো হলো, এটা না, এগুলো বিভিন্ন গ্রুপের প্রশ্ন, এগুলো বাদ দাও, আমার কাছে খবর আসে তো। শোনো, জেনে রাখবা, 8 বছরের, এখানে 9 বছরের কথাটা থাকে সাধারণত। এখানে তো বলাই হয়েছে যে 8 বছরের শিশুর কোনো কাজ আইনি অপরাধ নয়। তার মায়ের অপরাধ তো আমরা চাই নাই। স্যার, বাচ্চাটা কি এক্ষেত্রে মাকে তার বলছে? মায়ের অপরাধ কি 379 হয় কি স্যার? না, কোনোদিনও হবে না। তার মা তো চুরিও করে নাই। এখানে প্রশ্নে বলাও নাই যে তার মা জানা সত্ত্বেও, বলে নাই যে তার মা জানা সত্ত্বেও। যাক, এটা লিমিট, এসব প্রশ্ন জীবনে নাই। আমি যেটা বলি, আমার প্রতি যেহেতু তোমাদের মানে বিশ্বাস আছে নাই জানি না, আমি যেগুলো বলি এটা পড়ো। এই বোকাস কোম্পানির প্রশ্ন নাই। করিম রহিম যদু মধু আসবে না, জেনে রাখবা।
এই যেগুলো আলোচনা করলাম যে ধাঁচে, ঠিক প্রশ্ন এই ধাঁচেই আসবে, সেটা কালকে এটিএসআই পরীক্ষা আছে, ওরাই বুঝতে পারবে। কালকে যে এতগুলো আলোচনা করলাম, এটিএসআই সাহেবরা আসলো না ক্লাসে, মনে করছে যে আমরা এখন বড় বড় আলাপ করতেছি, ওনাদের নাই। তো ওনাদের জন্য কি লুডো আসবে নাকি? লুডো চলবে না লবেন্সুস আসবে? সবার জন্য প্রশ্ন। কারণ পরীক্ষা, অন্ধকার ঘরের সাপ, সারা ঘরে সাপ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে নিজামুদ্দিন, নাজিমুদ্দিন, বলো, কিছু বলবা? দেরিতে আসছো, আমি শেষ করে দেবো এখন। কারো কিছু বলার আছে? আলমগীর, মনির, বোরহান, কিছু বলবা? বোরহান, বোরহান, স্যার। কিছু বলবা? স্যার না স্যার। ভালো থাকো সবাই। স্যার আর দোয়া তোমার করবেন আরো স্যার। সাহেবকে সালাম দিও। শোনো, তোমরা 3-4 দিনের জন্য আসছো, আমি কতটুকু কি করব, তবে যেগুলো আলোচনা করলাম এগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন পেয়ে যাবে। স্যার আপনার সালাম পৌঁছে দিয়েছি। আর স্যার কালকে স্যার স্যার বাংলা আসছিল, আমি স্যার এসপি স্যারের বডিগার্ড, ঢাকা এসবি থেকে আসছি স্যারের সাথে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে আর ভালোই স্যার চেনো। ফরিদপুর আর অফিসার্স অফিসার্স আমাদের পুলিশ অফিসার্স ব্যাচে তো তাহলে দেখছো মনে হয় আমাকে। স্যার স্যার জি স্যার। আর স্যারকে সালাম দিও। বিষয়টা হলো যে পড়াশোনা একটা দিনে হয় না। স্যার হ্যাঁ, চেষ্টা করবা ঠান্ডা মাথায় দেখে দেখে লেখা। ভুল উত্তর দেওয়ার চেয়ে একটা প্রশ্নের অর্ধেকখান উত্তর দেওয়া অনেক ভালো, এক অংশ দেওয়া ভালো। স্যার যেটাতে আমি 0 পাবো, সেখানে যদি আমি 0.25 পাই, তাও তো আমার লাভ। লাভ স্যার জি স্যার। আর 0.25 কখনো দেয় না, দিলে সেখানে 1 মার্ক দেয় কমপক্ষে, যদি কোন রকম একটু তাইরে নেড়ে হয়। কথাটা বুঝতে পারছো? স্যার স্যার। তো এই জন্য লেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো। রাত 9টার সময় সবার সাথে দেখা হবে এই গ্রুপে, এই পাসওয়ার্ড আইডিতে। ধন্যবাদ।